তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 4 সেমিস্টার ইতিহাসের যে দুটি পেপার আছে CC4 এবং CC5, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রথমেই CC4 যেটা ইউরোপের ইতিহাসের ওপরে আছে, 10 এবং 20 নম্বরের প্রশ্ন তোমরা দেখো। প্রথম প্রশ্ন আছে, ইউরোপে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণের বিতর্কটি আলোচনা করো। পরের প্রশ্ন, ভৌগোলিক অভিযানের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, ইতালীয় রেনেসাঁসের শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার ওপরে প্রভাব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে, ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লবের কারণ ও প্রভাব আলোচনা করো। নেক্সট, ধর্ম সংস্কার আন্দোলন এবং তাতে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। বাণিজ্যিক বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। তারপরে আছে আধুনিক ইউরোপীয় জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তার তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, ইউরোপে প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি ও কারণ বিশ্লেষণ করো। এই যে প্রথম 8টি প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এই প্রশ্নগুলো কোনোভাবেই তোমরা স্কিপ করবে না, অর্থাৎ তোমাদের জন্য এগুলো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্টার দেওয়া প্রশ্ন কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। দেখো, পরের প্রশ্ন আছে, ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিনের অবদান ও ক্যালভিনবাদের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, প্রতি সংস্কার আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং এর প্রভাব কী ছিল। পরের প্রশ্ন আছে, ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক ভারসাম্যের স্থানান্তরের কারণগুলি কী ছিল। নেক্সট আছে, রেনেসাঁস মতবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে রেনেসাঁসের সামাজিক ভিত্তি আলোচনা করো। তারপরে ষোড়শ শতকে জার্মানির কৃষক বিদ্রোহের কারণ ও তাৎপর্য আলোচনা করো। তারপরে আছে পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক রূপান্তরের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তার আগে একটা বিষয় বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তবে আমাদের সিলেবাস কমপ্লিট, এখন তো আর অ্যাডমিশান নতুন হচ্ছে না। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোট পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবং যাদের কাছে প্রশ্নের উত্তর আছে তাদের তো স্টাডি মেটেরিয়াল নেওয়ার দরকার নেই, যাদের কাছে সাজানো গোছানো সেভাবে অ্যান্সার নেই, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। পরীক্ষার সময় খুব কম টাইমে প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে। যাই হোক, এবারে 5 নম্বরের প্রশ্ন সাজেশানটা দেখো। প্রথম প্রশ্ন আছে, ইংল্যান্ডে এনক্লোজার বা বেষ্টনী আন্দোলন বলতে কী বোঝো। পরের প্রশ্ন আছে, পর্তুগিজদের সামুদ্রিক অভিযানের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের প্রভাব কী ছিল। পরের প্রশ্ন, জার্মানিতে কেন সর্বপ্রথম ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়। 5 নম্বর প্রশ্ন আছে, আধুনিক যুগের প্রাক্কালে ইউরোপে সামরিক বিপ্লব বলতে কী বোঝো। নেক্সট, হিউগেনেট কাদের বলা হতো। নেক্সট, কলম্বাসের সামুদ্রিক অভিযানের গুরুত্ব কী ছিল। তারপরে আছে, রেনেসাঁস মতবাদ বলতে কী বোঝো। নেক্সট আছে, প্রতি সংস্কার কি। তারপরে কোপার্নিকান বিপ্লব বলতে কী বোঝো। ফ্রান্সের ধর্ম সংস্কার আন্দোলনে ক্যালভিনের অবদান সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে, আধুনিক জাতীয় রাজ্য বলতে কী বোঝো। সামন্ততন্ত্রের পতনের প্রধান কারণগুলি কী কী। পুঁজিবাদের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। বাণিজ্যিক বিপ্লব বলতে কী বোঝো। এবারে তোমাদের CC5, এটা ভারতের ইতিহাসের উপর আছে। এই পেপার থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে সেগুলো এবারে বুঝে নাও। প্রথমেই 10 বা 20 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। দিল্লি সুলতানির রাজনৈতিক সংহতি বিধানে তার অবদান মূল্যায়ন করো। তারপরে আলাউদ্দিন খলজি কেন এবং কিভাবে মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিলেন। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে আলাউদ্দিন খলজির বাজার দর
নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে গিয়াসউদ্দিন বলবনের নরপতিত্বের আদর্শ বা রাজতন্ত্রের তত্ত্ব আলোচনা করো। তিনি কিভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিল। পরের প্রশ্ন নায়াঙ্কার ব্যবস্থা বিশেষ উল্লেখপূর্বক বিজয়নগরের অর্থনীতি ও রাষ্ট্রের প্রকৃতির সংক্ষিপ্ত পর্যালোচনা করো। আবারও বলছি, স্টার দেওয়া প্রশ্ন কোনোভাবেই ছাড়বে না। পরের প্রশ্ন বিজয়নগর এবং বাহমিনী রাজ্যের সংঘাতের পেছনে প্রধান বিষয়গুলি কী ছিল। তারপরের প্রশ্ন আছে যে সুলতানি যুগের ইতিহাস নির্মাণে জিয়াউদ্দিন বর্ণির রচনার গুরুত্ব আলোচনা করো। তারপরে সুলতানি যুগে সুফিবাদের প্রসার কিভাবে ঘটেছিল। সুফি আন্দোলনের সামাজিক প্রভাব আলোচনা করো। নেক্সট ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানির নরপতিত্বের আদর্শ আলোচনা করো। তারপরে আছে ইকতা ব্যবস্থা। ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য এবং এটি কিভাবে সুলতানি সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করেছিল। স্টার দেওয়া প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। দিল্লির সুলতানিকে কি একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা যায়। পরের প্রশ্ন সুলতানি যুগে নগরায়ন সম্পর্কিত বিতর্ক সংক্ষেপে বিশ্লেষণ করো। তারপরে খলজি বিপ্লব বলতে কী বোঝো, এর তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট বাংলার স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা মূল্যায়ন করো। তারপরে আছে বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর রাজ্যের আর্থসামাজিক অবস্থা বর্ণনা করো। নেক্সট আছে সুলতানি যুগের স্থাপত্য রীতির বিকাশের ওপর একটি প্রবন্ধ লেখো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রথম প্রশ্ন আছে যে সুলতান রাজিয়ার পতনের কারণগুলি কী ছিল। নেক্সট আছে পানিপথের যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে আছে মোহাম্মদ বিন তুগলক। দেখো মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করেছিলেন। তারপরে মামুদ গাওয়ান কে ছিলেন। মুক্তি কাদের বলা হতো সুলতানি রাষ্ট্রে, তাদের ভূমিকা কী ছিল। নেক্সট আছে সুলতানি যুগে কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। ইবন বতুতার রেহেলাকে কি মধ্যযুগের ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা যায়। তারপরে আছে দিল্লি সুলতানদের সঙ্গে খলিফার সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। তারপরে সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিলেন। নেক্সট হচ্ছে সুলতানি যুগে গ্রামীণ সমাজের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট হুসেন শাহের আমলে বাংলার সংস্কৃতির বিকাশ সংক্ষেপে বিবৃত করো। নেক্সট দাক্ষিণাত্যে ভক্তি আন্দোলনে মহিলাদের বা মহিলা ভক্তদের ভূমিকা লেখো এবং বাকি কয়েকটি প্রশ্ন আছে দেখে নাও। এই হচ্ছে তোমাদের দুটি পেপারের সাজেশান। বিশেষ করে তোমরা কিছু প্রশ্নের স্টার দিয়ে চিহ্নিত করা দেখতে পাচ্ছ, এগুলো ভালো করে দেখে যাবে, অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে।